রাসায়নিক বন্ধন কি এবং কেন তৈরি হয়। এখানে দেখো রাসায়নিক বন্ধন কি, এইটা রাসায়নিক বন্ধনটা কি? রাসায়নিক বন্ধন হলো এক প্রকার স্থিতি শক্তি। রাসায়নিক বন্ধন কি? এক প্রকার শক্তি যা অণুতে বিভিন্ন পরমাণু বা আয়নগুলোকে একত্রে অবস্থান করতে বাধ্য করে। আর বন্ধনটা কেন তৈরি হয় বা কি, সেটা হলো যে একটা অণুর মধ্যে যে বিভিন্ন পরমাণুগুলো আছে তারা পরস্পর পাশাপাশি আসে বা একটা নির্দিষ্ট দূরত্বে এসে কি করে, এদের মধ্যে হয় ইলেকট্রন আদান প্রদান করে, নাইলে ইলেকট্রন শেয়ার করে। তার ফলে কি হয়, তাদের মধ্যে স্থিতিশক্তি হ্রাস পায়। আচ্ছা, স্থিতিশক্তি কি? এটাকে আমি আগে বলেছি তোমাদের, এটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি হলো অবস্থার কারণে বা অবস্থানের কারণে একটা পদার্থের মধ্যে যে শক্তিটা তৈরি হয় সেটাকে আমরা বলি স্থিতি শক্তি। তুমি যদি একটা স্প্রিংকে যদি টেনে ধরো তাইলে কি হয়, এটা আবার আগের জায়গায় ফিরে আসার একটা শক্তি লাভ করে। এটা কি বিভব শক্তি না? হ্যাঁ, বিভব শক্তি আর স্থিতি শক্তি মূলত বিভব শক্তির কারণেই তোমার স্থিতিশক্তিটা তৈরি হয়। স্থিতিশক্তিকে ইংরেজিতে বলা হয় পটেনশিয়াল এনার্জি। একই কথা বাংলায়ও বিভব শক্তিও বলা যায়। বাংলায় পটেনশিয়াল এনার্জির বা বিভব শক্তির আরেকটা নাম হলো স্থিতিশক্তি। বুঝতে পেরেছো? এখন দেখো এইখানে যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন, এরা পরস্পরের একটা নির্দিষ্ট নিয়মে কাছে এসে কি করে, একটা আরেকটাকে আকর্ষণ করে এবং নির্দিষ্ট নিয়মে সাজানো অবস্থায় আছে। যেমন কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণুগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে কি করে, ইলেকট্রন শেয়ার করে। তাহলে এইখানেও এক প্রকার বন্ধন তৈরি হয়, এটা হলো সমযোজী বন্ধন, এটা হলো আয়নিক বন্ধন, আর এইটাকে আমরা বলি ধাতব বন্ধন। ধাতব বন্ধন হলো যেমন লোহার তো আয়রন এফি যে পরমাণুগুলো আছে, তাইলে তো এগুলি কি আলাদা আলাদা থাকে না। এরা কি করে, একটা সুনির্দিষ্ট নিয়মে সাজানো অবস্থায় থাকে এবং এদের একটা পরমাণুর সাথে আর একটা পরমাণুর এক প্রকার বন্ধন তৈরি হয়, এটাকে আমরা বলি ধাতব বন্ধন। এটা কি বুঝতে পেরেছো তোমরা? ধাতব বন্ধনটা কি? যে ধাতুর মধ্যে পরমাণুগুলো কি করে, এক প্রকার বন্ধনে আবদ্ধ অবস্থায় থাকে, সেটাকে আমরা বলি ধাতব বন্ধন। সেটার কারণ হলো ধাতুর বাইরের সেলের যে ইলেকট্রনগুলো আছে সেটা একটা পরমাণুতে থাকে না। এই ইলেকট্রনগুলো কি করে, এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ঘুরে বেড়ায়, যার ফলে ইলেকট্রনের একটা সমুদ্র তৈরি হয়। আর ওই যে ধাতুর যে নিউক্লিয়াসটা সাজানো অবস্থায় থাকে এবং কিসের মধ্যে, ইলেকট্রন সমুদ্রের মধ্যে। এটাকে ইলেকট্রন সি মডেল বলা হয় ধাতব বন্ধনের। যে প্রত্যেকটা ধাতু পরমাণুর বহিঃশক্তি স্তরের যে ইলেকট্রনগুলো, এরা স্থির থাকে না ওই পরমাণুতে, কি করে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ঘুরে বেড়ায়, যার ফলে একটা ধাতু পরমাণুর সাথে অন্য আরেকটা ধাতু পরমাণুর বন্ধন তৈরি হয়। এটাকে আমরা বলি ধাতব বন্ধন। এটাকে তারপরে যেমন দেখো, এইটা হলো ভ্যান ওয়াল বল বা হাইড্রোজেন বন্ধন। এটা হলো ডাইপুল আন্ত অণু আকর্ষণ বল। যেমন দেখো, পানির একটা অণুর একটা নেগেটিভ প্রান্ত আছে, আবার আরেকটা কি আছে, পজিটিভ প্রান্ত আছে। তো নেগেটিভ প্রান্ত আর পজিটিভ প্রান্তের মধ্যে কি হয়, আকর্ষণ হয়। অর্থাৎ পানির একটা অণু হলো ডাইপুল, আর একটা অণু ডাইপুল। এই ডাইপুল কি হয়, আকর্ষণ হয়, এবং যার ফলে ডাইপুল আন্ত অণু আকর্ষণ বল তৈরি হয়। এইটাকে আমরা বলি, যদি ডাইপুলের একটা প্রান্ত হাইড্রোজেন হয় তাহলে ওই বন্ধনটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। এগুলো আমরা পরে গিয়ে পড়বো। তো তোমরা একজনে আমাকে একটু রিডিং পড়ো এখান থেকে। রাসায়নিক বন্ধন কি, এই জিনিস, হ্যাঁ পড়ো একটু সুন্দরভাবে। আর একটু মাইক্রোফোনটা অফ রাখো। হ্যাঁ বলো। রাসায়নিক বন্ধন হলো
এক প্রকার স্থির তড়িৎ আকর্ষণ বল বা স্থিতি শক্তি, যার কারণে পদার্থের আণবিক কাঠামোগত পরমাণু বা আয়নসমূহ একত্রে অবস্থান করে। যেমন একটি আয়নিক যৌগের ক্যালস জালিতে ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহ পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা সুনির্দিষ্ট নিয়মে একত্রে অবস্থান করে আয়নিক বন্ধন গঠন করে। সমযোজী যৌগের পরমাণু সমূহ পরস্পরের কাছাকাছি দ্রুত অবস্থান করে ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে সামগ্রিক সিস্টেমের স্থিতি শক্তি হ্রাস করে, ফলে পরমাণু সমূহের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। স্থায়ী বা অস্থায়ীভাবে সৃষ্ট পোলার অণুসমূহ পরস্পর আন্তঃঅণু আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন গঠন করে। কি বুঝতে পেরেছো তোমরা? স্যার এখানে 3 নাম্বার পয়েন্টটা যে স্থায়ী বা অস্থায়ী ভাবে সৃষ্ট পোলার অণুসমূহ পরস্পর আন্তঃঅণু আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়েও রাসায়নিক বন্ধন গঠন করেছে, এটাই তো ভ্যান ডার ওয়ালস, তাই না? হ্যাঁ, এই যে এইখানে দেখো, এই যে পানির মধ্যে একটা পানির অণু আর একটা পানির অণুর মধ্যে কি হয়? আন্তঃঅণু আকর্ষণ হয়। এখন এটার কারণটা কি? পানির অণু হলো একটা পোলার, আবার অন্য অণুটাও পোলার, তাইলে তার একটা পজিটিভ প্রান্ত থাকবে আর একটা নেগেটিভ প্রান্ত থাকবে। বুঝতে পেরেছো? পানির অণুর পজিটিভ প্রান্ত কোনটা? হাইড্রোজেন পরমাণুটা, আর নেগেটিভ প্রান্ত হলো অক্সিজেন, তাই না? তো তাইলে এখন দেখো, এই হাইড্রোজেনের পজিটিভ প্রান্ত আর অক্সিজেনের নেগেটিভ প্রান্তের মধ্যে কি হয়? একটা আকর্ষণ বল তৈরি হয়, এবং যার ফলে পানির একটা অণু আরেকটা অণু কি করে? একরকম বন্ধন তৈরি করে। এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, তোমরা কি এটা জানো যে পানি ব্যতিক্রম কেন? পানি বলতে আমরা কি বুঝি? মানে H2O এর তরল অবস্থাটাকে আমরা বলি পানি। পানির সংকেত আর হাইড্রোজেন অক্সাইডের সংকেত কি এক? হ্যালো হ্যালো পানির সংকেত এবং হাইড্রোজেন অক্সাইডের সংকেত এক না। কারণ হলো পানির মধ্যে অনেকগুলো অণু কি অবস্থায় থাকে? যুক্ত অবস্থায় থাকে। তাইলে পানির সংকেতটা কি? পানির সংকেত আর হাইড্রোজেন অক্সাইডের সংকেত এই দুটো কিন্তু এক না। যেমন দেখো H2O, এটা হলো জলীয় বাষ্পের সংকেত বলতে পারি আমরা, বাষ্পের সংকেত, পানির বাষ্পের সংকেত। আর যদি পানি বলি আমরা, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে, অনেকগুলো পানির অণু কি করবে? পরস্পর যুক্ত অবস্থায় থাকবে। তো তখন আমরা পানির অণুটাকে এইভাবে লিখবো, H2N। এখানে আমরা কি লিখবো? N। ধরো 5000 পানির অণু যদি, 5 লক্ষ পানির অণু যদি পরস্পর যুক্ত অবস্থায় থাকে, তাহলে সেটা কি হবে? পানি হবে। আর এটা হলো পানি বাষ্প, অর্থাৎ পানির অণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে, আর এখানে পানির অণুগুলো কি অবস্থায় আছে? যুক্ত অবস্থায় আছে। আচ্ছা, তাইলে তোমরা একটু বলো, বাষ্প, পানি এবং বরফ, এই তিনটা জিনিসের সংকেত কিন্তু ভিন্ন। আমরা খালি বলি H2O, আসলে কি H2O? H2O মূল উপাদানটা, কিন্তু বাষ্পের মধ্যে H2O পৃথক, মানে আলাদা আলাদা থাকে। কিন্তু পানিতে কি করে? এরা হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে। বরফের মধ্যে এরা সজ্জিত অবস্থায় থাকে, হাইড্রোজেন বন্ধন তো আছেই, প্লাস এরা সুনির্দিষ্ট নিয়মে সজ্জিত অবস্থায় থাকে, স্ট্রাকচার গঠন করে থাকে। এই জন্য বরফ হলো কঠিন। বুঝতে পেরেছ? তাহলে পানি হলো তরল আর বাষ্প হলো গ্যাস। তাহলে H2O যদি গ্যাসীয় অবস্থায় থাকে তখন আর সেটা হলো বাষ্প। H2O যখন তরল অবস্থায় থাকে সেটাকে আমরা বলি পানি। H2O যখন ক্যালাসাকৃতির অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলি বরফ। বুঝতে পেরেছ? তাইলে H2O মোট 3 ভাবে আমাদের কাছে থাকতে পারে। ক্লিয়ার তোমাদের এই ধারণাটা? হ্যালো স্যার, আমার 2 নাম্বার পয়েন্টটাতে একটু সমস্যা। হ্যাঁ, এখানে। জি স্যার, সমযোজী যৌগে পরমাণু সমূহ পরস্পর কাছাকাছি দূরত্বে অবস্থান করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সামগ্রিক সিস্টেমের স্থিতি শক্তি হ্রাস করে। স্যার, এই যে এতটুকুই, যে সামগ্রিক সিস্টেম স্থিতি শক্তি হ্রাস করে, স্যার এটা দ্বারা কি বুঝাইতেছে? আচ্ছা, যেমন দেখো, একটা হাইড্রোজেন পরমাণু এখানে আছে, আবার এইখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে, অনেক দূরে দূরে আছে। বুঝতে পেরেছো?
তাইলে এই হাইড্রোজেন পরমাণুতে যে শক্তি আছে আর এইটার শক্তি ভিন্ন ভিন্ন না। মনে করো এখানে যে শক্তি সেটা হলো x1, আবার এটা হলো x2, অর্থাৎ এর মধ্যে যে স্থিতিশক্তি সেটা হলো x1 আর এটা হলো x2। কিন্তু যদি আমার এই হাইড্রোজেন কাছাকাছি আসে, ওরা যদি কাছাকাছি আসে, এই হাইড্রোজেন দুইটা যদি কাছাকাছি আসে, এসে কি করে এরা একটা বন্ধন তৈরি করে, অর্থাৎ একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে। বুঝতে পেরেছো? অর্থাৎ তার ইলেকট্রনটা শেয়ার করে, তার ইলেকট্রনটা শেয়ার করে। তাইলে এদের মধ্যে দূরত্ব হ্রাস পাইলো না? জি স্যার। দূরত্ব হ্রাস পেয়ে গেল। অর্থাৎ এরা যদি পরস্পরের কাছাকাছি দূরত্বে অবস্থান করে, তখন আচ্ছা এইখানে তাদের সামগ্রিক সিস্টেমের স্থিতিশক্তি কত ছিল? x1 প্লাস x2। বুঝতে পেরেছো? আর এইখানে যদি সামগ্রিক সিস্টেম হয়, এখানে সামগ্রিক সিস্টেমের স্থিতিশক্তি হবে মনে করো x। তাইলে এই x ইজ লেস দেন x1 প্লাস x2। এটা হলো স্থিতিশক্তি হ্রাস। x ইজ লেস দেন x1 প্লাস x2, অর্থাৎ যখন তারা বন্ধন তৈরি করে তখন তাদের স্থিতিশক্তি কি হয়ে যায়? কমে যায়। আচ্ছা, আমি একটা চিত্রের মাধ্যমে আমি এটা পরে দেখাবো। দেখি আমি এখানে চিত্রগুলো আছে কিনা। এই যে এইখানে দেখো, এই যে এই ছবিটা দেখো, তোমার এই প্রশ্নের উত্তর এখানে পাবে। যেমন দেখো, এখানে দুটো হাইড্রোজেন পরমাণু অনেক দূরে দূরে ছিল, দেখতে পাচ্ছ এটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তখন তাদের স্থিতিশক্তি কি ছিল? এই যে এই বরাবর ছিল, তাই না? এখানে ছিল। দুইটার কি স্থিতিশক্তি একই ছিল? হ্যাঁ, একই ছিল, কিন্তু দুইটার যোগফল হলো সিস্টেমের স্থিতিশক্তি, অর্থাৎ এই তাদের স্থিতিশক্তি হলো এই লাইন বরাবর। এখানে যেমন দেখো, এখানে ছিল E1, আমি এখানে E1 ধরলাম, তাদের সামগ্রিক স্থিতিশক্তি ছিল কি? E1। আবার যখন এখানে বন্ধন তৈরি করলো এরা, এইখানে স্থিতিশক্তির মানটা কত হবে? এখানে এইভাবে আসবে না, এটা হবে E2, তাই না? হ্যালো, এটা হবে E2, তাই না? তাইলে এখন E1 বড় না E2 বড়? বলো দেখি। এখানে হলো বন্ধন তৈরি করে আছে, আর এরা হলো ফ্রি অবস্থায় আছে, মুক্ত অবস্থায় আছে। তাহলে E1 বড় না E2 বড়? এখন বলো। হ্যালো, E1 বড়। E1 বড়, E2। তাহলে স্থিতিশক্তি হ্রাস পেল না? কি পরিমাণে স্থিতিশক্তি হ্রাস পেয়েছে? ডেল্টা ই। এই স্থিতিশক্তি হ্রাসটা হলো ডেল্টা ই। এই ডেল্টা ই ইজ ইকুয়াল টু কি হবে? ডেল্টা ই ইজ ইকুয়াল টু হবে E2 মাইনাস E1। আচ্ছা, এটা হ্রাস এখন দেখো, E1 এখন E2 বড় না? তাইলে এটা একটা নেগেটিভ হবে না? মাইনাসের নেগেটিভ হবে না এটার একটা ভ্যালুটা? শোনো, E2 তো ছোট, E2 is less than E1। তাইলে এই যে পার্থক্যটার মান, এটার মান কি হবে? নেগেটিভ হবে না? ঋণাত্মক হবে। হ্যাঁ, তো তাইলে স্থিতিশক্তি হ্রাস এটা। তাইলে এই যে রাসায়নিক বন্ধনটা কি? মূলত স্থিতিশক্তি হ্রাস না? হ্যালো, জি স্যার। রাসায়নিক বন্ধন হলো মূলত কি? সামগ্রিক সিস্টেমের স্থিতিশক্তি হ্রাস। এটা কি বুঝতে পেরেছো? এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য বলো দেখি? এই স্থিতিশক্তি হ্রাসের ঘটনাটা এটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে? সমযোজী বন্ধন। হ্যাঁ, স্থিতিশক্তি হ্রাস কিভাবে হয়? দুটো পরমাণু যদি একসাথে আসে বন্ধন তৈরি করতে, তখন নিউক্লিয়াস কি হয়? বিকর্ষণ হয়। আর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কি হয়? আকর্ষণ হয় না? এই চিত্রটা বুঝতে পেরেছো? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কি হয়? আকর্ষণ হয়। আর নিউক্লিয়াস
বিকর্ষণ হয়, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হয়। কিন্তু নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে যদি আকর্ষণ বেশি হয় তাইলে কি হবে? সামগ্রিক বন্ধন তৈরি হবে। তাইলে কি হবে? বন্ধন তৈরি হবে। বন্ধন গঠনের প্রকৃতির কারণ আজও অনেকটা অজানা, তবে ধারণা করা হয় যে মৌলসমূহের পরমাণু ইলেকট্রন বিন্যাসের ও ইলেকট্রন আসক্তির ভিন্নতার কারণে এক পরমাণু হতে অন্য পরমাণুতে স্থানান্তর ঘটে, বা পরমাণুগুলো জোড়ায় জোড়ায় ইলেকট্রন শেয়ার করে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে আণবিক কাঠামো গঠন করে সুস্থিত হয়। 1916 সালে রাসায়নিকবিদ গিলবার্ট নিউটন লুইসের পুরো নামটা এটা, আরেকটা হলো ওয়ালথার কোজেল। নোবেল অভিজাত গ্যাসগুলো ছাড়া অন্য এস ও পি ব্লক মেইন গ্রুপ মৌলসমূহের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যায় অষ্টক তত্ত্ব উপস্থাপন করেন। আচ্ছা, মেইন গ্রুপ মৌল বলতে আমরা কি বুঝি? এস ব্লক এবং পি ব্লক মৌলগুলিকে আমরা বুঝি মেইন গ্রুপ মৌল, এবং যত সব বন্ধন ওই মেইন গ্রুপ মৌলগুলোর মধ্যে হয়। বুঝতে পেরেছ? এস আর পি ব্লক মৌলগুলোর মধ্যে এখানে ডি ব্লক মৌল অনেক যৌগ তৈরি করে, কিন্তু সবগুলো না, মাত্র চতুর্থ পর্যায়ের যে ডি ব্লক মৌলগুলো আছে সেগুলো অনেক যৌগ তৈরি করে। কিন্তু এই যে দুজন বিজ্ঞানী গিলবার্ট নিউটন লুইস এবং ওয়ালথার কোজেল, এরা মূলত এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোর মধ্যে যে বন্ধন তৈরি হয় সেইটা নিয়ে তারা কি করেছে, একটা তত্ত্ব প্রদান করেছে, যেটা হলো অষ্টক তত্ত্ব বা অক্টেট রোল বলে। অক্টেট রুলটা কি? যেমন দেখো, মৌলগুলো যখন রাসায়নিক বন্ধন তৈরি করে ইলেকট্রন হয় কি করে, দেয় নাইলে নেয়, লেনদেন করে অথবা শেয়ার করে, তাই না? তো মৌলগুলো কি ইচ্ছাধীন ইলেকট্রন লেনদেন করে না। হয় এরা ইলেকট্রন কি করে, তোমার দেয় নাইলে নেয়, কিন্তু এমন ভাবে দিবে যাতে তার বাইরের শেলে কি হয়, অষ্টকপূর্ণ হয়, অথবা এমন ভাবে ইলেকট্রন নিবে যাতে তার বাইরের শেল কি হয়, অষ্টকপূর্ণ হয়, অথবা শেয়ারও করবে একই ভাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই পয়েন্টস দুইটা একটু পড়ো তো। হ্যালো, এই শেষের তিনটা পয়েন্টস একটু পড়ো। অভিজাত গ্যাসগুলোর পরমাণুর সজ্জতা স্তর ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ s²p⁶ বলে এরা অত্যন্ত সুস্থিত মৌল। তাই স্বাভাবিক অবস্থায় এরা নিজেদের সাথে বা অন্য মৌলের সাথে বন্ধন গঠন করে না, প্রকৃতিতে একক পরমাণু হিসেবে মুক্ত অবস্থায় বিরাজ করে। অষ্টক তত্ত্ব অনুযায়ী যেসব এস ও পি ব্লক মৌলের যোজ্যতা স্তর ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ নয়, তারা নিজেদের বা অন্য পরমাণুর সাথে এমনভাবে ইলেকট্রন শেয়ার বা আদান প্রদান করে যাতে প্রত্যেক পরমাণুর বা সৃষ্ট আয়নের বহিঃস্তর ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ হয়। ফলে পরমাণু সমূহ রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সুস্থিত অণু গঠন করে। আচ্ছা, যেমন দেখো, অক্সিজেনের বাইরের শেল কি অষ্টকপূর্ণ? অষ্টকপূর্ণ না। বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? 6টা, তাই না? হ্যাঁ, বাইরের শেলে 6টা ইলেকট্রন আছে। তাইলে আবার সোডিয়ামের বাইরের শেল কি অষ্টকপূর্ণ? না, একটা ইলেকট্রন আছে। তাইলে এই সোডিয়াম কি করবে? অক্সিজেনের সাথে ইলেকট্রন লেনদেন করবে না শেয়ার করবে? বলো দেখি। সে লেনদেন করবে, মানে দিবে। হ্যাঁ, কারণ হলো সোডিয়ামের বাইরের শেলে একটা ইলেকট্রন আছে, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে নিয়নের স্ট্রাকচার পায়। এই কারণে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিবে একটা। সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দিলে কি হয়, সে অষ্টকপূর্ণ হয় তার বাইরের শেলে। আর আরেকটা হলো যে অক্সিজেন তার বাইরের শেলে যদি দুটো ইলেকট্রন নেয় দুটো সোডিয়াম থেকে, সে কি হয়, অষ্টকপূর্ণ হয়। তাহলে এই কারণে সোডিয়াম অক্সাইড তৈরি হয়, তাই না? অথবা একটা অক্সিজেন দুটো হাইড্রোজেনের সাথে ইলেকট্রন কি করে, শেয়ার করে। আচ্ছা, হাইড্রোজেন ইলেকট্রন দেয় না কেন অক্সিজেনকে? দিয়ে দেয় না কেন? একটা ইলেকট্রন দিলে তো সে নিউক্লিয়াস হয়ে যাবে। বুঝতে পেরেছো?
এই কারণে সে কি করে একটা ইলেকট্রন দেয় না, বরং অক্সিজেনের সাথে একটা করে ইলেকট্রন গঠন করে তখন। হ্যাঁ শেয়ার করে। তাহলে কোন অবস্থায় ইলেকট্রন আদান প্রদান হবে বা ইলেকট্রন শেয়ার হবে এইটা কিন্তু ভিন্ন। বুঝতে পেরেছো? এইটা নির্ভর করে মৌলের বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর। বুঝতে পেরেছো? আচ্ছা, জি, আমরা স্যার। এই গিলবার্ট এন্ড লিউইসকে পরে নিউটন লিউইস পুরা নামটা আমরা পড়বো জি এন লিউইস, জিএন বা শুধু লুইস বলবো, বাংলায় কি বলবো? লুইস। আর ওয়ালথার কোজেলকে আমরা বলবো শুধু কোজেল। এই যে সমযোজী বন্ধনের যে তত্ত্বগুলো এই দুজনেই কি করেছে, দিয়েছে। বুঝতে পেরেছ? আর এটাকে অষ্টক তত্ত্ব বলে কেন? অষ্টক নিয়ম। তার কারণ হলো রাসায়নিক বন্ধনটা তৈরি হয়, প্রত্যেকটা মৌল তার বহিঃশক্তি স্তরে কি করতে চায়? S2P6 গঠন লাভ করতে চায়। এই S2P6 টা হলো কি 8 না 6 8 দিয়ে কত? 8 মানে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হতেছে। মানে এটাকে আমরা 8 এর নিয়মও বলতে পারি, অষ্টক নিয়ম, অক্টেট রুল, এটাকে আমরা বলি অক্টেট রোল। এই অক্টেট রুল হলো, আচ্ছা এখন ইলেকট্রন যখন শেয়ার করে তখন প্রত্যেককে যদি একটা করে দেয় তাহলে সেটা একটা শেয়ার হয়। তাহলে শেয়ারকৃত ইলেকট্রন কি হয়? জোড় হয়, ইলেকট্রন জোড়, তাই না? তাহলে অধাতু পরমাণুগুলো কি করে? তাদের বহিঃশক্তি স্তর থেকে 1 জোড়া থেকে 3 জোড়া পর্যন্ত ইলেকট্রন শেয়ার করে। আচ্ছা, 1 জোড়া হলে কয়টা ইলেকট্রন শেয়ার হয়? 2টা। আর 3 জোড়া হলে ইলেকট্রন শেয়ার হয় কয়টা? 6টা। হ্যাঁ, তো তাইলে সর্বোচ্চ ইলেকট্রন শেয়ারিং কয়টা হয়? 6টা। এই কারণে কি হয়, 1 জোড়া ইলেকট্রনের শেয়ারিং এর ফলে একটা সমযোজী বন্ধন তৈরি হয়, আর 3 জোড়া ইলেকট্রন শেয়ারিং এর ফলে কয়টা সমযোজী বন্ধন তৈরি হবে? 3টা হবে। 3টা। তাহলে ত্রিবন্ধনের বেশি কি আছে বন্ধন? না। বুঝতে পেরেছো? এটা যে আমরা দেখি একক বন্ধন তৈরি হয়, কি হয় দেখো, এই একক বন্ধন তৈরি হয়, তারপরে হলো দ্বিবন্ধন তৈরি হয়, তারপরে হলো ত্রিবন্ধন তৈরি হয়। আচ্ছা, এখানে ইলেকট্রন শেয়ার হয় 1 জোড়া, এখানে ইলেকট্রন শেয়ার হয় 1 জোড়া, ডট এন্ড ক্রস, 2টা পরমাণু। মনে করো এখানে একটা পরমাণু হলো বি আর এখানে একটা পরমাণু হলো এ। সে একটা ইলেকট্রন দিল, সে তার ইলেকট্রন এখানে দিল, আবার এই বি তার ইলেকট্রনটা এখানে দিল। এইটাকে আমরা বলি শেয়ারিং। বুঝতে পেরেছো? তাইলে এখন বি এর 1 জোড়া ইলেকট্রন শেয়ার হলো না, আবার এরও কি হলো? এই শেয়ারিং এ সে ইচ্ছা করলে তার ভাবতে পারে এই জোড়াটা, সেও ভাবতে পারে তার। বুঝতে পেরেছো? আর 2 জোড়া হলে কয়টা ইলেকট্রন হবে? মোট 4টা, ডট এন্ড ক্রস, ডট এন্ড ক্রস। মনে করো এখানে বি দিল 2টা আর এ দিল 2টা, আর এইখানে ডট এন্ড ক্রস কয়টা হবে? কয় জোড়া? 3 জোড়া। কি বুঝতে পেরেছো এটা? তাইলে এই যে অধাতু পরমাণুগুলো, অধাতু পরমাণু বলতে আমরা কি বুঝি? যেমন ধরো কার্বন, তারপরে হলো নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে হলো হ্যালোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইসব পরমাণুগুলো কি করে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যুক্ত হয়। এর মধ্যে হাইড্রোজেনও আছে। এর মধ্যে কি আছে? হাইড্রোজেন, তারপর কার্বন, নাইট্রোজেন। এই অধাতু পরমাণুগুলো কি করে? পরস্পর ইলেকট্রন শেয়ার করে তাদের বহিঃশক্তি স্তরে অষ্টকপূর্ণতা অর্জন করে বা অষ্টকপূর্ণ হয়। এই কারণে এদের মধ্যে কি হয়? সমযোজী বন্ধন তৈরি হয়। তাহলে 1 জোড়া ইলেকট্রন শেয়ারিং এর ফলে একটি সমযোজী বন্ধন, 2 জোড়া ইলেকট্রন শেয়ারিং এর ফলে 2টি সমযোজী বন্ধন, 3 জোড়া ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে 3টি
আচ্ছা, সমুদ্রী বন্ধন মোটামুটি ত্রিবন্ধনের বেশি হয় না। কি ক্লিয়ার? এখানে দেখো, এখানে দেখাইছে যে আয়নিক বন্ধন কেমনে তৈরি হয়, ওইখানে দেখিয়েছি আমি। দেখো সোডিয়ামের বাইরে শেলে মোট কয়টা ইলেকট্রন আছে, এই যে একটা, এটা হলো 11তম ইলেকট্রনটা। সে কি করছে, ফ্লুরিনের কে দিয়ে দিচ্ছে। ফ্লুরিনের অষ্টপূর্ণতার জন্য একটা ইলেকট্রন দরকার ছিল, বুঝতে পেরেছো? যেমন দেখো এই যে ইলেকট্রন শেয়ারিং আর লেনদেন কেমনে হচ্ছে, সোডিয়ামের বাইরের ইলেকট্রনটা কোথায় যাচ্ছে। তোমরা এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, দেখো। আচ্ছা, সমযোজী বন্ধনের অষ্টক নিয়মটা দিয়েছে লিউইস, আর আয়নিক বন্ধনের অষ্টক তত্ত্বটা কে দিয়েছে? কোজেল, ওয়ালথার কোজেল। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধন নিয়ে কাজ করেছে কে? লুইস। আর আয়নিক বন্ধন নিয়ে কাজ করেছে কে? কোজেল। এখানেও কিন্তু অষ্টপূর্ণ হয়। এখানে কি হয়, দেখো সোডিয়ামের বাইরের শেলে ইলেকট্রনটা যাচ্ছে ফ্লুরিনে, তাহলে ফ্লুরিনের 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, এই জন্য তার ছিল 7টা হয়ে গেছে 8টা, তাহলে সে নেগেটিভ হয়ে যাবে। আর তার ছিল বাইরের শেলে একটা, তাহলে সেটা হারায় সে পজিটিভ হয়ে যাবে। এই যে দেখো, এটা পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে গেছে, এবং প্রত্যেকটাই বাইরের শেলে কি হয়েছে, S2P6 হয়ে গেছে। সোডিয়াম আয়নের বাইরের শেলে দেখো এখানে কি হয়ে গেছে, এখানে অষ্টপূর্ণ হয়ে গেছে এই ইলেকট্রনটা বাদ দিয়ে, এই যে দেখো। আচ্ছা, তোমরা আবার এইখানে দেখো, এই চিত্রটা দেখো, সোডিয়ামের বাইরের শেলে ইলেকট্রন বিন্যাস, তারপরে হলো ক্লোরিনের বাইরের শেলে ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনের বাইরের শেলে মোট 7টা ইলেকট্রন আছে, এসে আছে 2টা, এই যে দেখো 7টা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি আছে এখানে। 1 ইলেকট্রন কি হবে, এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে আসবে, তাহলে আয়নিক বন্ধনটা কি? ইলেকট্রনের ট্রান্সফার, ইলেকট্রনের ট্রান্সফার। আচ্ছা, ইলেকট্রনের ট্রান্সফারের ফলে কি হয়, যার থেকে ইলেকট্রনটা সরে সে হলো পজিটিভ, আর যার কাছে যায় সে হয় নেগেটিভ। বুঝতে পেরেছো? তোমরা এই পয়েন্টস দুটো একটু পড়ে শোনাও তো একজনে ভালো করে, একটু পড়ো। 1916 সালে ওয়ালথার কোজেল দেখান যে মৌলসমূহের মধ্যে আয়নিক বন্ধন গঠনের ক্ষেত্রেও লুইসের অষ্টক তত্ত্ব অনুসৃত হয়। এক্ষেত্রে ইলেকট্রন শেয়ারের পরিবর্তে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। এক পরমাণুর যোজ্যতা স্তর থেকে অন্য পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন স্থানান্তরের ফলে যে বিপরীত চার্জ যুক্ত আয়ন তৈরি হয়, এরা উভয়ই বহিঃস্তরে অষ্টক পূর্ণতার মাধ্যমে সুস্থিত হয় এবং বিপরীত চার্জযুক্ত আয়ন সমূহ পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করে। আচ্ছা, এখানে স্থির তড়িৎ বলছে কেন বলো দেখি, এখানে কি তড়িৎ নিরপেক্ষ না এখানে? কারণ এখানে সোডিয়ামে 11টা ইলেকট্রন 11টা প্রোটন আছে, এখানে কি চার্জ 0, অর্থাৎ এখানে কোনো তড়িৎ নাই। এখানে কি সামগ্রিকভাবে তড়িৎ আছে, 17টা প্রোটন 17টা ইলেকট্রন। কিন্তু আমরা দেখবো যে তার এখানে কয়টা ইলেকট্রন আছে, এখানে সোডিয়াম আয়নের 10টা, তাই না? তো 10টা থাকার কারণে একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে গেছে, অর্থাৎ স্থির তড়িৎ তৈরি হয়ে গেছে না পজিটিভ আয়নটা। আর এখানেও আরেকটা স্থির তড়িৎ তৈরি হয়ে গেছে এবং সেটা হলো নেগেটিভ। এটা কেন নেগেটিভ হলো কে বলতে পারবে? কারণ তার ইলেকট্রন ছিল বাইরে 7টা, একটা ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ নিয়ে নিচ্ছে সে, আর এইখানে সে একটা নেগেটিভ চার্জ একটা বাদ দিয়ে দিয়েছে, যার ফলে পজিটিভ চার্জ একটা বেড়ে গেছে। বুঝতে পেরেছো? তো এই যে এখন এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পরস্পর কি করে, আকর্ষণ করে, এবং এইটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল, তাইলে আয়নিক বন্ধনটা কি? একটা স্থির তড়িৎ আকর্ষণ বল। বুঝতে পেরেছো এটা? এরপরে দেখো এখানে 3টা পয়েন্ট, এই যে এখন তোমাদের বুঝতে হবে যে একটা, এটাকে আমরা বলি ওভারল্যাপিং, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু চড়ে বসা।
হ্যালো, এই জি, স্যার। দুটো চিত্র একটু খেয়াল করো, যে দুটো পরমাণু যদি পাশাপাশি আসে তখন কি ঘটনাটা ঘটে। যে পজিটিভ নিউক্লিয়াস কি করে, বিকর্ষণ, বিকর্ষণ করে। আর ইলেকট্রন আর নিউক্লিয়াস কি করে, আকর্ষণ করে। আকর্ষণ করে, তাই না? আবার ইলেকট্রন কি করে, বিকর্ষণ করে। বিকর্ষণ, অর্থাৎ দুটো পরমাণু যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে কয় রকমের বল কাজ করে? 2 রকম। হ্যাঁ, আকর্ষণ এবং বিকর্ষণ বল। বিকর্ষণ, আচ্ছা, বিকর্ষণের চেয়ে যদি আকর্ষণ বেশি হয় তাইলে তারা বন্ধন তৈরি করে, বুঝতে পেরেছো? আবার আকর্ষণের চেয়ে যদি বিকর্ষণ বেশি হয় তাহলে কি বন্ধন তৈরি করবে? না স্যার। করবে না। আচ্ছা, বিকর্ষণ যদি বেশি হয় তাহলে কি হবে, স্থিতিশক্তি বাড়বে না কমবে? মানে দুটো পরমাণু যদি পরস্পরের মধ্যে বিকর্ষণ করে খুব বেশি জুড়ে, তাইলে সিস্টেমের শক্তি বেড়ে যাবে না, স্থিতিশক্তি? আচ্ছা, আবার বন্ধন তো গঠন করতে পারবে না। হ্যাঁ, আবার যদি বেশি জুড়ে আকর্ষণ করে তাইলে স্মৃতিশক্তি কি হবে, হ্রাস পাবে। হ্রাস পাবে। আকর্ষণের ফলে স্মৃতিশক্তি হ্রাস পায়, আর বিকর্ষণের ফলে কি হয়, বৃদ্ধি পায়। স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আর যদি দূরে দূরে থাকে তাইলেও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। কি হলে, দূরে দূরে থাকলেও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, এখানে কোনো ইন্টারফেয়ার হয় না, তখন তাদের এইটার স্মৃতিশক্তি আর এটার স্মৃতিশক্তির যোগফল হবে সামগ্রিক সিস্টেমের। আচ্ছা, সামগ্রিক সিস্টেম মানে কি, আমরা যখন বিক্রিয়া ঘটাই তখন একটা পাত্রের মধ্যে বিক্রিয়কগুলো আমরা নেই না, তো সেইখানে পরমাণুগুলো কি করে, পরস্পর বিক্রিয়া করে, সেখানে বন্ধন ভাঙে, আবার নতুন বন্ধন তৈরি হয়। ওই যে সিস্টেমটা, ওইটাকে আমরা বলি সামগ্রিক সিস্টেম। স্থিতিশক্তির হ্রাস মানে কি, সিস্টেমের থেকে কিছু তাপ বাইরে চলে আসে, বুঝতে পেরেছ? এর মানে তাপ তৈরি হয়। আর স্থিতিশক্তি বৃদ্ধি মানে সিস্টেমে শক্তি ঢুকে যায়, সিস্টেমের শক্তি বাহির থেকে ঢুকে, তাহলে সেটাকে আমরা বলি তাপ হারি বিক্রিয়া। আরেকটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া সিস্টেম থেকে তাপ বাইরে চলে আসে, বুঝতে পেরেছ? তাইলে এখানে দেখো সিস্টেমের স্থিতিশক্তির হ্রাস পেয়েছে, ওই হ্রাসটা কি হবে এই সিস্টেম থেকে। আচ্ছা, আমি একটু ছবি এঁকে দেখাই। এই যে দেখো, এইটা হলো আমার সামগ্রিক সিস্টেম। এখন এইখানে দুটো পরমাণু কি করেছে, পরস্পর রাসায়নিক বন্ধনে যুক্ত হয়েছে, তাইলে কি হবে, স্থিতিশক্তির হ্রাস পেয়েছে, তাইলে কিছু পরিমাণ শক্তি কি হবে, এখানে বেরিয়ে যাবে, কিছু পরিমাণ শক্তি বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? আবার যদি দুটো পরমাণু যদি সিস্টেমের মধ্যে এত বেশি কাছে আসে, অর্থাৎ এরা যদি খুব বেশি কাছে আসে, তাইলে কি হবে, তখন স্থিতিশক্তি বেড়ে যাবে। বেড়ে যাবে কিভাবে, বাহির থেকে শক্তি শোষিত হবে, তাই না? তো এইটা আমরা জানলাম। এই যে দেখো, এরা দূরে দূরে ছিল, এখানে স্থিতিশক্তি ছিল এইটা, যেই এরা বন্ধন তৈরি করলো তাহলে সিস্টেমের স্থিতিশক্তি হ্রাস পেল। আবার যখন বেশি কাছাকাছি চলে আসলো তখন সিস্টেমের স্থিতিশক্তি বেড়ে গেল। কিভাবে স্থিতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি হ্রাস পায় কিভাবে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা যদি ইলেকট্রন বিকর্ষণ বল এবং নিউক্লিয়াস বিকর্ষণ বলের চেয়ে বেশি হয়, তাইলে কি হয়, বন্ধন তৈরি হয়। এখানে হলো, এখানে কি আকর্ষণ বল বেশি, বিকর্ষণ বল কম। আর এই জায়গায় বলো কি, এই জায়গায় বিকর্ষণ বল বেশি, আকর্ষণ বল কম। স্যার, উপরে তো আকর্ষণ বল বেশি, দুইটা একসাথে বন্ধনের মাধ্যমে আছে না, না? দুইটা ক্লোজে আসলেই এই বিকর্ষণ বলটা বেড়ে যায়, ইলেকট্রন বিকর্ষণ। আচ্ছা, আমি একটা কথা বলি, যে দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে, ধরো 1 হাত দূরে, তারা খুব ইজিলি দাঁড়ায় থাকতে পারে, কিন্তু এরা যদি এত ক্লোজে আসে
যে একটার সাথে একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে যায়, তখন এরা কি বিকর্ষণ করবে না? হ্যাঁ, ছিটকে পড়ে যাবে। হ্যাঁ, তো তাইলে এই পরমাণুর বেলায়ও একই অবস্থা, যে দুটো পরমাণু যদি নির্দিষ্ট দূরত্বে থাকে অর্থাৎ বন্ধন দৈর্ঘ্যের মধ্যে থাকে, তখন তাদের মধ্যে বিকর্ষণ কম হয় কিন্তু আকর্ষণ বেশি হয়। বুঝতে পেরেছো? এই জায়গায় আকর্ষণ বেশি আর এই জায়গায় আকর্ষণ কম, বিকর্ষণ বেশি। এই যে দেখো এখানে বেশি লেগে গেছে না, আর এখানে এখানে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। কি বুঝতে পেরেছো এটা? এখন কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। স্থিতিশক্তির হ্রাস মানে এরা শান্তিতে আছে, অর্থাৎ এটা স্টেবল, আর স্থিতিশক্তি বৃদ্ধি মানে আনস্টেবল। ঠিক আছে? জি স্যার। তোমরা এরপরে দেখো এইখানেও আমি অনেক কিছু দেখিয়েছি। এই যে দেখো, এই দুটো যদি পরস্পরের 300 এই দুইটা নিউক্লিয়াসের দূরত্ব যদি 300 পিকোমিটার হয়, তাইলে স্থিতিশক্তি কি হয়? তারপরে এদের দূরত্ব যদি 150 পিকোমিটার হয় দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে, তাইলে স্থিতিশক্তি কি হয়? আর যদি 74 পিকোমিটার হয় দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে, তাইলে তাদের স্থিতিশক্তি কমে কত হয়? 432 হয়ে যায়। অর্থাৎ তাইলে এই যে এই পরিমাণ শক্তি হ্রাস পায়, তাইলে একটা বন্ধন তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন। বুঝতে পেরেছো? আবার এইখানে দেখো এরা যদি খুব বেশি কাছে চলে আসে, 45 পিকোমিটার, অর্থাৎ দেখো এখানে 74 পিকোমিটার দূরে আছে দুটো নিউক্লিয়াস, এখানে হলো 45 পিকোমিটার দূরে আছে। তো তাইলে এখন এদের মধ্যে কি হবে? বিকর্ষণ বেশি এবং স্থিতিশক্তি অনেক বেশি না? এখানে শূন্য থেকে পজিটিভ, শূন্য থেকে বড়, তাই না? স্যার এখানে স্থিতিশক্তিটা কি ডেল্টা ই? হ্যাঁ, ডেল্টা ই। ডেল্টা ই ইজ ইকুয়াল টু কি হবে? E2। মনে করো এই অবস্থায় এইটা হলো E1 আর এইটা হলো E2, অথবা এইটাও E2। তাইলে এইখানে দেখো E2 মাইনাস E1 এর মান নেগেটিভ, তাই না? আর এখানে E2 মাইনাস E1 এর মান কত? পজিটিভ। পজিটিভ না? জি স্যার। তাইলে এইখানে স্থিতিশক্তি বেশি, এখানে হলো স্থিতিশক্তি কম। এখানে এই যে দেখো এই ছবিগুলো আমি দিয়ে রাখছি, যে দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বটা। এখানে দেখো এই যে নাইট্রোজেনের ইলেকট্রন শেয়ারিং, অষ্টক নিয়মটা দেখো, এখানে নাইট্রোজেনও বাইরে সেলে 8টা পায়, আবার এই নাইট্রোজেনও বাইরে সেলে 8টা ইলেকট্রন পায় শেয়ারিং এর মাধ্যমে। এখানে কয় জোড়া ইলেকট্রন শেয়ারিং হয়েছে কে বলতে পারো? আরো অন্যরা বলো একটু। হ্যালো? 3 জোড়া। হ্যাঁ, 3 জোড়া। তাইলে একটা ত্রিবন্ধন তৈরি হয়েছে। আবার হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে কয় জোড়া ইলেকট্রন শেয়ারিং হয়েছে? 2 জোড়া। 2 জোড়া। আচ্ছা, এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? দুইটা। দুইটা বা এক জোড়া? দুইটা বা এক জোড়া। এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? স্যার তিনটা। 6টা। তিনটা না, 3 জোড়া অথবা 6টা। 3 জোড়া অথবা 6টা। আচ্ছা, আর এইখানে এই যে জোড়াটা, এই জোড়াটা কি? এটা হলো অবন্ধন জোড় বা মুক্ত জোড় অথবা নিঃসঙ্গ জোড়। এটাকে আমরা কি বলি? অবন্ধন জোড়, মুক্ত জোড় অথবা নিঃসঙ্গ জোড়। ইংরেজি কি বলে? লন পেয়ার। লন পেয়ার। এই যে এখানে দেখো এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে এরা। তো এটা কি বুঝতে পেরেছো এই ছবিটা? হ্যাঁ স্যার। তোমরা বইয়ে এগুলো এত ডিটেলস পড়ো নাই। এখানে দেখো রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। আমি কিন্তু এর আগে প্রথমেই আমি বলেছি বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন। এই যে দেখো এখানে এই ছবিগুলো দেয়া আছে, এটা হলো আয়নিক বন্ধন, এটা কি বন্ধন? এটা হলো ধাতব বন্ধন। যেমন দেখো আয়রনের বাইরে সেলে দুটো করে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন গুলো কি তার নিজের নাই, সব জায়গায় ঘুরতেছে। আচ্ছা, আমি একটা বাস্তব উদাহরণ দেই যে ধাতব বন্ধনটা কি। মনে করো
এক বাড়িতে 10 জন লোক আছে, প্রত্যেকের 2টা করে বিড়াল আছে। এখন ওগুলোকে ছেড়ে দিয়ে রাখছে, তো এখন ওরা এই বাড়ি ও বাড়ি ঘুরে খালি। হ্যাঁ, তাইলে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে না? তাইলে এই যে আয়রনের প্রত্যেকের 2টো করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে ওরা, দিয়ে দিয়ে কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। আর ওই ইলেকট্রন গুলো কি হচ্ছে, ঘোরাফেরা করছে এই এদের মধ্যে, এক জায়গায় স্থির না থেকে ঘোরাফেরা করছে। তো যার ফলে এই আয়রন আর এই আয়রনের মধ্যে এক প্রকার বন্ধন তৈরি হবে, এই আয়রন এটার মধ্যে বন্ধন তৈরি হবে, এবং সেটা হলো ধাতব বন্ধন। আর শেয়ারকৃত ইলেকট্রন, যেমন দেখো কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, এই কার্বন আর একটা ইলেকট্রন শেয়ার করছে, এই 4টা কার্বন ইলেকট্রন শেয়ার করে দেখো 4টা সমযোজী বন্ধন তৈরি করেছে। আর ডাইপোল ডাইপোল আন্তঃঅণু আকর্ষণ বল, ওই যে পানির অণু দেখো, হাইড্রোজেন প্রান্তটা হলো পজিটিভ, অক্সিজেন প্রান্তটা হলো নেগেটিভ। পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তের মধ্যে কি হচ্ছে, আকর্ষণ হয়, এক প্রকার বন্ধন তৈরি হয়েছে, এটা হলো হাইড্রোজেন বন্ধন অথবা ডাইপোল ডাইপোল আন্তঃঅণু আকর্ষণ বন্ধন। তাইলে বন্ধন আমরা কয় রকমের পেলাম বলো দেখি? 4 রকম। আয়নিক বন্ধন, তারপরে সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, তারপরে হলো ডাইপোল ডাইপোল আন্তঃঅণু আকর্ষণ বন্ধন। এইটাকেও আমরা কি বলি? ভ্যান ডার ওয়াল বল বলি। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন সমযোজী বন্ধন আবার অনেক রকমের হতে পারে, একক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, ত্রিবন্ধন হতে পারে, অথবা পাই বন্ধন হতে পারে, সিগমা বন্ধন হতে পারে, তারপরে হতে পারে সন্নিবেশ বন্ধন। আর কি কি আমরা সেগুলো পরের ক্লাসে পড়বো। তো থ্যাংক ইউ তোমাদের, আজকে রেখে দিই।